আসসালামু আলাইকুম। তোমরা সবাই আমাকে তাপ রসায়নের উপর একটা কুইক রিভিউ ক্লাস দিতে বলতেছিলা, যেখানে তাপ রসায়ন থেকে যা যা আসে সব যেন আমি তোমাকে কম সময়ের মধ্যে বোঝায় দিই এবং শেখায় দিই। তো তাপ রসায়নের এমসিকিউ আসার চান্স এবার অনেক বেশি। এখান থেকে এমসিকিউ যা যা আসতে পারে ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাকে সব দেখাই দিব, সব আগে থেকে লিখে রাখছি, যাতে হচ্ছে তোমাকে আমি কম সময়ের মধ্যে পড়াই দিতে পারি। ন্যাচারালি তাপ রসায়ন পড়াইতে আমাদের 1 ঘন্টা মতো সময় লাগে, বাট পরীক্ষার ঠিক লাস্ট মোমেন্টে তোমার তো 1 ঘন্টা সময় থাকার কথা না। তো আমি চেষ্টা করবো 20 থেকে 25 মিনিটের মধ্যে পুরো জিনিসটা তোমাকে যেন আমি রিভিউ করে দিতে পারি, এবং এখান থেকে যে কয়টা ম্যাথ আসে ম্যাথগুলা করার সিস্টেম দেখাই দিব, সূত্রগুলো রিভিউ করে দিব, যাতে তুমি কালকে পরীক্ষার হলে যে পারো। ওকে, সো এই জিনিসপত্রগুলো দেখাই দিব। তবে একটা ওয়ার্নিং দিয়ে দিই, তুমি যখন এই ক্লাসটা করবা ডেফিনেটলি 20 মিনিট যদি ক্লাস যায়, তুমি আর আধা ঘন্টা সময় নিজে একা একা প্র্যাকটিস করে যাবা। একা একা প্র্যাকটিস না করলে, লিখে লিখে প্র্যাকটিস না করলে, কালকে পরীক্ষার হলে যে তুমি কিন্তু পারবা না। পরীক্ষার হলে পারতে গেলে ডেফিনেটলি তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো আমরা এখানে বিক্রিয়া তাপ দিয়ে শুরু করব। বিক্রিয়া তাপ দিয়ে শুরু করব। বিক্রিয়া তাপ কি? বিক্রিয়া তাপ হইতেছে যে যখনই আমরা কোনো একটা বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ নিব, ধরো যে কোনো একটা বিক্রিয়া, যেমন ধরো এই যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতেছে। তো নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতেছে, এটা কিন্তু একটা নরমাল বিক্রিয়া না, এটা কিন্তু একটা সমতাকৃত বিক্রিয়া। সমতাকৃত বিক্রিয়া মানে এই বিক্রিয়াটা আমরা মোল ডান সাইড বাম সাইডে সমান করে ফেলছি। তো একটা সমতাকৃত বিক্রিয়ার সমীকরণ যখন আমরা নিচ্ছি, এই বিক্রিয়াটা সম্পূর্ণ হতে যেই পরিমাণ তাপ উৎপাদন হয় বা শোষণ হয়, বা তাপের যেই পরিমাণ পরিবর্তন হয়, বা এনথালপির যেই পরিমাণ পরিবর্তন হয়, যে কোনোটা বলতে পারো তুমি, উৎপাদিত তাপ বা শোষিত তাপ, তাপের পরিবর্তন, এনথালপির পরিবর্তন, যে কোনো একটা কথা বলতে পারো। সমতাকৃত সমীকরণে তোমার একটা সম্পূর্ণ বিক্রিয়া হতে তাপের পরিবর্তন বা এনথালপির পরিবর্তনই হচ্ছে আমার বিক্রিয়া তাপ। তো যখনই আমরা কোন একটা বিক্রিয়াতে বিক্রিয়া তাপ লিখতে চাই, বিক্রিয়া তাপ ডেল এইচ ইজ ইকুয়ালস টু উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। এই ফর্মুলাটা প্রচুর পরিমাণে কাজে লাগবে, তুমি যত ম্যাথ করতে যাবা এই জায়গা থেকে, তাপ রসায়ন থেকে যে ম্যাথগুলো আছে ম্যাক্সিমাম 90% ম্যাথের বেসিক হচ্ছে এটা, যে বিক্রিয়া তাপ ইজ ইকুয়ালস টু বা ডেল এইচ ইজ ইকুয়ালস টু উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। ম্যাক্সিমাম সব গঠন তাপ দিয়েই আসবে। তো উৎপাদের গঠন তাপ থেকে বিক্রিয়কের গঠন তাপ বাদ দিলে তুমি ডেল এইচ এর ভ্যালু পাবা। এছাড়া এমসিকিউতে একটা ইনফরমেশন প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, সেটা হচ্ছে ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল ই প্লাস পিডিভি। পিডিভি না, এটা হচ্ছে ডেল ভি লেখে, পি পি ডেল ভি এভাবে লেখে। তো স্থির চাপে এটা হচ্ছে তোমার বিক্রিয়া তাপের সমীকরণ। স্থির চাপে বিক্রিয়া তাপের সমীকরণ হচ্ছে এটা। যদি আমরা স্থির আয়তনে এই সমীকরণটা দেখি, স্থির আয়তনে মানে হচ্ছে ডেল ভি এর ভ্যালু 0 চলে আসে। যখনই তোমার বলবে স্থির আয়তনের সমীকরণটা কি হবে, স্থির আয়তনের সমীকরণ হবে স্থির আয়তনে ডেল ভি এর ভ্যালু 0, ডেল ভি এর ভ্যালু 0 হলে এই টোটাল রাশিটা 0 চলে আসে, তখন হচ্ছে ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল ই আসে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা অনেক সময় এমসিকিউতে আসে। তোমাকে জিজ্ঞেস করবে যে স্থির আয়তনে নিচের কোনটি সঠিক, স্থির আয়তনে নিচের কোনটি সঠিক। যখন স্থির আয়তন কথা বলবে তখন ডেল ভি এর ভ্যালু 0, ডেল ভি এর ভ্যালু 0 হলে ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল ই। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, এই ইনফরমেশনটা এমসিকিউতে আসবে। আচ্ছা, তাহলে আমরা বিক্রিয়া তাপ সম্পর্কে জানতে পারলাম, বিক্রিয়া তাপের সমীকরণ সম্পর্কে জানতে পারলাম, উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ এটা বুঝতে পারলাম। এবার আসবো আমরা গঠন তাপে। আসলে গঠন তাপ জিনিসটা কি খেয়াল করো। গঠন তাপ যখনই আমি বুঝতে যাচ্ছি, বলা হচ্ছে প্রমাণ অবস্থায়, অবস্থা প্রমাণ আছে, এক মোল যৌগ গঠনকালে এনথালপির পরিবর্তন, মানে যখনই আমি প্রমাণ অবস্থা নিব, মানে অবস্থার পরিবর্তন হবে না, মানে স্থির তাপমাত্রা ও চাপ, এটা হচ্ছে প্রমাণ অবস্থা। তো প্রমাণ অবস্থায় আমার এক মোল যৌগ গঠন করতে যেই পরিমাণ তাপের পরিবর্তন হবে, মানে তাপ শোষণ অথবা তাপ উৎপাদন হবে, সেটাই হচ্ছে আমার গঠন তাপ। যেমন ধরো কার্বন প্লাস অক্সিজেন দুইটা মিলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এই 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে তাপের যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। তো দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরির সময় আমার 393.5 কিলোজুল তাপ উৎপাদন হচ্ছে, তাহলে এখানে ডেল এইচ এর মান 393.5 হবে। এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। এটা কি? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। অনেক সময় এমসিকিউতে আসে যে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপের মান কত, ডেল এইচ এফ অফ কার্বন ডাইঅক্সাইড, এটা দ্বারা বোঝায় কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপের মান হচ্ছে 393.5
কিলোজুল পার মোল, এক মোলে। সবসময় মাথায় রাখবা গঠন তাপ বা এরকম বিক্রিয়া তাপ যখন হিসাব করবা সেটা এক মোলে হিসাব করা হয়। কয় মোলে হিসাব করা? এক মোলে হিসাব করা হয়। যেমন ধরো এখানে আমরা যদি দেখি যে নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে, তো এই জায়গায় শুধুমাত্র যেহেতু অ্যামোনিয়া তৈরি হয়েছে, 2 মোল অ্যামোনিয়ার গঠন তাপ হচ্ছে 92 কিলোজুল। তাহলে অ্যামোনিয়ার গঠন তাপ কত বলো তো? ডেল এইচ এফ অফ অ্যামোনিয়া যদি আমি নিই, তাহলে এক মোলের জন্য যেটা তাপ সেটা, তাহলে এক মোলের জন্য তাপ আসবে -92। খেয়াল করো, -92 ডিভাইডেড বাই 2 কিলোজুল মানে -46 কিলোজুল। এটা কেন আসবে? এই যে গঠন তাপ অ্যামোনিয়ার জন্য আসলো, আমরা গঠন তাপের সংজ্ঞার মধ্যে বলতেছি যে এক মোল গঠনকালে, এখানে তো 2 মোল গঠন যখন করছে তখন আমার উৎপাদন হয়েছে 92 কিলোজুল। তাহলে এক মোলের জন্য কত আসবে? 92 ডিভাইডেড বাই 2। এটা অনেক সময় এমসিকিউতে আসে যে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে যদি এতটুকু তাপ উৎপাদন হয়, এক মোলের জন্য কতটুকু হয়? প্রচুর পরিমাণে এমসিকিউতে আসতে দেখা যায়। এটা তুমি ভালো মতো মাথার মধ্যে ঢুকাই ফেলবা, এটা পরীক্ষায় আসলে যেন তুমি পারো। আচ্ছা, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ কত এটা বুঝে ফেললাম। এই এমসিকিউটা পরীক্ষায় আসবে, এটা ভালো করে মাথায় রাখবা। গঠন তাপ আমাদের ক্লিয়ার হয়েছে, গঠনকালে যেই তাপ। আচ্ছা, এবার আসো দহন তাপে আসি। দহন তাপ কিভাবে? দেখো বলা হচ্ছে প্রমাণ অবস্থায় এক মোল পদার্থকে, আমরা এক মোল পদার্থ নিব, যে কোনো পদার্থকে এক মোল নিব। সাপোজ ধরো কার্বনকে এক মোল নিছি বা হাইড্রোজেনকে এক মোল নিছি, সেই এক মোল পদার্থকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেন এনাফ নিতে হবে, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করতে হবে। আংশিক দহন করলে হবে না, একদম 100% দহন করতে হবে। সম্পূর্ণ দহন করতে তাপের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে দহন তাপ। যেমন দেখো এই যে এক মোল কার্বনকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে দহন করে যখন আমরা কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করছি, তখন এখানে দহন তাপ আসছে হচ্ছে তোমার 393 কিলোজুল। তার মানে এখানে কার্বনের দহন তাপ হচ্ছে 393 কিলোজুল পার মোল। সেম ভাবে আমি যখন এক মোল মিথেন নিচ্ছি, এক মোল মিথেনকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে আমার এইটা আসে হচ্ছে দহন তাপ। তাহলে এক মোল মিথেনের দহন তাপ হচ্ছে এত। ঠিক আছে, তো দহন তাপে অক্সিজেন দিয়ে দহন করা হয়। দহন তাপের ক্ষেত্রে আমি খেয়াল করব আমি যাকে দহন করতেছি তাকে আমার এক মোল নিতে হবে। যেমন দেখো কার্বনকে দহন করছি, কার্বনকে এক মোল নিতে হবে, মিথেনকে দহন করছি, মিথেনকে এক মোল নিতে হবে। একটা জিনিস খেয়াল করছো, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ আর কার্বনের দহন তাপ সেম হয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ আর কার্বনের দহন তাপ খেয়াল করো সেম হয়ে যাচ্ছে। গঠন তাপ আর দহন তাপের সংজ্ঞা অনুসারে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ আর কার্বনের দহন তাপ সেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে স্পেসিফিক ভাবে একটা জিনিস বলতে পারি যে যখন আমি কার্বনকে অক্সিজেন দিয়ে দহন করতেছি তখন আমার কার্বন ডাইঅক্সাইড গঠিত হচ্ছে। তো গঠনের সময় যেই তাপ উৎপন্ন হচ্ছে আর দহনের সময় যেই তাপ উৎপন্ন হচ্ছে দুইটাই সেম। দুইটাই কত? 393.5 কিলোজুল পার মোল, তাই না? তাহলে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ আর কার্বনের দহন তাপ সেম, তাহলে আমি বলতে পারি এই বিক্রিয়াটার জন্য দহন তাপ এবং গঠন তাপ সেম। এমসিকিউতে আসতে পারে, এই ইনফরমেশনটা মাথার মধ্যে ঢুকাই ফেলো যে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ এবং কার্বনের দহন তাপ সেম। সেম ভাবে আমি যখন এক মোল পানি তৈরি করতেছি, খেয়াল করো এটা কিন্তু এক মোল পানি, আমি যখন এক মোল পানি তৈরি করতেছি, এক মোল পানি তৈরি করার সময় এক মোল হাইড্রোজেনকে আমি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে দহন করতেছি। দহন করার সময় এখানে যেই পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, তো পানির ক্ষেত্রে দহন তাপ আর গঠন তাপ সেম হয়ে যাচ্ছে। হাইড্রোজেনের জন্য আমার দহন তাপ হবে আর পানির জন্য আমার গঠন তাপ হবে। পানির জন্য যে গঠন তাপ, হাইড্রোজেনের জন্য যে দহন তাপ সেটা আমার সেম আসছে। তাহলে এই দুইটা বিক্রিয়ার জন্য দহন তাপ আর গঠন তাপ সেম হয়, এটা আমি মনে রাখবো, এটা এমসিকিউতে আসবে। তাহলে আমাদের কি কি দেখলাম? আমরা দেখলাম বিক্রিয়া তাপ কি, আমরা দেখলাম গঠন তাপ কি, আমরা দেখলাম দহন তাপ কি। আমরা কুইক রিভিউ ক্লাস করতেছি, এই জন্য আমি এটা আরেকবার রিপিট করব না। যারা বুঝতে পারো নাই আমার কথাগুলো আরেকবার শুরু থেকে শুনবা, কেমন? শুনলেই তুমি বুঝতে পেরে যাবা। এবার আসো দ্রবণ তাপ জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো দ্রবণ তাপে আমাদের দ্রব এবং দ্রাবক মিলে দ্রবণ তৈরি হয়। তো আমরা সব সময় যখন দ্রবণ তাপ নির্ণয় করব তখন দ্রবকে এক মোল নিব। দ্রব মানে কি? যেমন ধরো পানির মধ্যে চিনি দিছো, চিনির পরিমাণ এক মোল হবে। পানির মধ্যে লবণ দিছো, লবণের পরিমাণ এক মোল হবে। মানে দ্রব যেটা তার পরিমাণ এক মোল হবে। এক মোল পরিমাণ দ্রবকে নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে তুমি যদি দ্রবীভূত করো, এখানে একটা ওয়ার্ড ইউজ করছি যথেষ্ট পরিমাণ দ্রাবক, তার মানে কি
মানে 1 মোল দ্রবের জন্য আমি একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক দিতে পারবো, তার জন্যই আমার তাপের পরিবর্তন হবে। এর চেয়ে বেশি দ্রাবক দিলেও তাপের কোনো পরিবর্তন হবে না। তো 1 মোল দ্রবকে আমরা যথেষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে দিলে তাপের যেই পরিবর্তন হয় সেই পরিবর্তনকে আমরা দ্রবণ তাপ বলি। তাহলে দ্রবণ তাপের সংজ্ঞা হচ্ছে, আমাদের কাছে ধরো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমরা আগে থেকে 1 মোল দ্রব নিয়ে নিছি, 1 মোল দ্রব নিয়ে নিছি। এবার এর মধ্যে আস্তে আস্তে দ্রাবক ঢেলতেছি, ঢালতে আসি। একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের জন্য আমার তাপের পরিবর্তন হবে, ওই পরিবর্তনটাই আমার দ্রবণ তাপ। ওর চেয়ে বেশি দ্রাবক যদি আমি ঢালিও, তাও তাপের পরিবর্তন ওর চেয়ে বেশি হবে না। যতটুকু পরিমাণ সর্বোচ্চ তাপের পরিবর্তন হবে 1 মোল দ্রবের জন্য, ওটাই হচ্ছে আমার দ্রবণ তাপ। এবার দ্রবণ তাপের ক্ষেত্রে এই যে সংজ্ঞাটা শিখলাম, সংজ্ঞাটা আমার ক নাম্বার আসতে পারে? সংজ্ঞা ক নম্বরে আসা ছাড়া এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? ভাই আর প্রশ্ন আসতে পারে হচ্ছে এই যে যেই দুইটা জিনিস লিখে রাখছি সেটা। অনাদ্র লবণের ক্ষেত্রে এটা হাইড্রেট গঠন করে। অনাদ্র লবণ মানে কি? কপার সালফেট অনাদ্র লবণ, এখানে পানি নাই। ক্যালসিয়াম ক্লোরাইড অনাদ্র লবণ, এখানে পানি নাই। একে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে দিই, তখন পানির সাথে কপার সালফেট আদ্র বিশ্লেষিত হয়ে কপার সালফেট ইন্টু 5 অণু পানি গঠন করে, ক্যালসিয়াম ক্লোরাইড ইন্টু 6 অণু পানি গঠন করে। এগুলো আমরা আগেই শিখছি না? সো এই যে আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যেগুলো আগেই শিখছি, পানির ক্ষেত্রে তোমার পানি যোজন বিক্রিয়া শিখছিলাম, মনে করে দেখো পানি যোজন বিক্রিয়া শিখছিলাম। পানি যোজন বিক্রিয়ার ক্ষেত্রে যখন পানি যোজিত হচ্ছে তখন এখানে তাপ উৎপাদন হচ্ছে। তো পানি যোজিত হয়ে হাইড্রেট যখন গঠন করতেছে, কপার সালফেটের ক্ষেত্রে সে 66 কিলোজুল তাপ উৎপাদন করে, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সে 75 কিলোজুল তাপ উৎপাদন করে। এই যে দুইটা জিনিস মাথায় রাখবা। একবার যদি সে হাইড্রেট গঠন হয়ে যায়, একবার যদি সে হাইড্রেট গঠন করে ফেলে, এখন তুমি অতিরিক্ত পানি দিলে সে আর অতিরিক্ত পানি যোজন করবে না, সে এরপর ডিজলভ হবে। ডিজলভ হওয়ার জন্য তাপের পরিমাণ নির্দিষ্ট, ঠিক আছে? ওইটা আমাদের এমসিকিউতে আসবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাথায় রাখবা এই দুইটা, যে কপার সালফেট ইনটু 5 মলিকিউল পানি, এটা তৈরি করতে 66 কিলোজুল তাপের প্রয়োজন, মানে 66 কিলোজুল তাপ উৎপাদন হয়। ক্যালসিয়াম ক্লোরাইড ইনটু পানি, এইটার ক্ষেত্রে 75 কিলোজুল তাপ উৎপাদন হয়। এই কয়েকটা কথা তুমি মনে রাখবা, এই কয়েকটা কথা পরীক্ষায় তুমি পাবা। ওকে, তাহলে দ্রবণ তাপ সম্পর্কে আমাদের ধারণা আসলো। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের প্রশমন তাপ। আচ্ছা, এই ক্লাসের পিডিএফ যদি লাগে তোমার, তাহলে কমেন্ট করবা ভাইয়া পিডিএফ লাগবে। আমি ট্রাই করব পিডিএফটা তোমাকে দিয়ে দিতে। কারণ হচ্ছে তোমরা যারা যারা কমেন্ট করবা, কমেন্টের রিপ্লাই আমি পিডিএফ এর লিংক দিয়ে দিতে বলবো আমার টিমকে, যাতে তোমরা এই পিডিএফটা দেখে কুইক রিভিউ করে ফেলতে পারো। ওকে, চলো প্রশমন তাপ কি বলা হচ্ছে? প্রশমন তাপে বলা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুমি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করাবা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন তুমি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করাবা, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি করবে। কয় মোল? 1 মোল পানি। 1 মোল পানি তৈরি করতে তাপের যে পরিবর্তন হবে, আবার বলি, 1 মোল পানি তৈরি করতে তাপের যে পরিবর্তন হবে তাকেই আমরা বলবো হচ্ছে প্রশমন তাপ। খেয়াল করো, 1 মোল পানি তৈরি করতে তাপের যে পরিবর্তন তাকে আমরা বলবো হচ্ছে প্রশমন তাপ। তাহলে এখানে কয় মোল পানি তৈরি হচ্ছে? 1 মোল পানি তৈরি হচ্ছে। 1 মোল পানি তৈরি করতে তাপের পরিবর্তনকে আমরা প্রশমন তাপ বলতেছি। এবার প্রশমন তাপের ক্ষেত্রে যেমন ধরো সবল অ্যাসিড এবং সবল ক্ষার, সবল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় আমরা লবণ এবং পানি পাবো। লবণ এবং পানি তৈরির সময় যদি আমাদের 1 মোল পানি তৈরি হয়, 1 মোল পানির জন্য প্রশমন তাপ সবসময় ফিক্স। আবার বলি, সবল অ্যাসিড এবং সবল ক্ষারের যখন বিক্রিয়া করাবা তুমি, তখন 1 মোল পানি তৈরির জন্য প্রশমন তাপ সবসময় ফিক্স, কনস্ট্যান্ট একটা ভ্যালুটা কত? -57.34 কিলোজুল পার মোল। এটা প্রচুর পরিমাণে আসে যে সবল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপ কত, সেটা হচ্ছে -57.34 কিলোজুল পার মোল। যদি এটা পরীক্ষায় আসে, যেন এটা তুমি একদম 100% পারো, এটা কনফার্ম করো। আচ্ছা, যেমন ধরো উদাহরণ দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড সবল অ্যাসিড 100% আয়নিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড সবল অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষার 100% বিয়োজিত মানে আয়নিত হয়। HCl সবল অ্যাসিড 100% আয়নিত হয়। এরা যখন বিক্রিয়া করবে, সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে, তখন আমাদের তাপের পরিবর্তন হচ্ছে -57.34 কিলোজুল পার মোল। এই যে -57.34 কিলোজুল পার মোল, এটাই হচ্ছে আমার তাপের পরিবর্তন সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে। এটা এমসিকিউতে আসবে, প্রচুর পরিমাণে আসে, মাথায় রাখবা। আচ্ছা, এখন যদি আমরা প্রশমন তাপের ক্ষেত্রে সবলের জায়গায় একটা দুর্বল অ্যাসিড নিই, যেমন ধরো ক্ষার আমরা নিছি সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে আমাদের সবল ক্ষার।
সবল ক্ষারের সাথে দেখো একটা দুর্বল অ্যাসিড নিছি। এই যে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার দুইটার মধ্যে পার্থক্য কি? সবল ক্ষার যেটা এটা 100% আয়নিত হবে বা বিয়োজিত হবে, বাট যখন আমি সবল একটা অ্যাসিড নিব এটা 100% আয়নিত না হয়ে 0.42% আয়নিত হবে, মাত্র 0.42%। ভাইয়া মাত্র 0.42% মানে এ তো হিউজ পরিমাণে আয়নিত হয় না। হিউজ পরিমাণে আয়নিত যদি না হয়, খেয়াল করো, হিউজ পরিমাণে আয়নিত যদি না হয় 30 মিনিট ক্রস করবে, 1 মোলারিটি থেকে 0.42% আয়নিত হয়। 1 মোলারিটি থেকে 0.42% আয়নিত হওয়া মানে 1 মোলারিটি থেকে 0.42% আয়নিত হওয়া মানে যখন এ 100% আয়নিত হয়ে যাচ্ছে তখন এ দ্রবণে কিছু পরিমাণ থেকে যাচ্ছে। এখন দ্রবণে কিছু পরিমাণ থেকে যাচ্ছে, এই খুব কম পরিমাণে যে আয়নিত হবে, এ আয়নিত হয়ে যখন আমার পানি তৈরি করতেছে, পানি তৈরির সময় প্রশমন তাপ তৈরি করবে। আচ্ছা, প্রশমন তাপ তৈরি করলে আমার টোটাল বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য এইটাকে 100% আয়নিত করতেই হবে, মানে সবগুলাকে আয়নে রূপান্তর করতে হবে। তখন সবগুলাকে আয়নে রূপান্তরের জন্য দ্রবণে অলরেডি উৎপন্ন তাপ কিছুটা ব্যয় হয়ে যাবে, ব্যয় হয়ে এই ইথানোয়িক অ্যাসিডকে 100% আয়নিত করবে, মানে বাইরে থেকে তাপ, ওই দ্রবণে উৎপন্ন তাপই ব্যবহার হবে এটাকে আয়নিত করার জন্য এবং বিক্রিয়াটা শেষ করার জন্য। তো কতটুকু পরিমাণ তাপ আয়নিত মানে ব্যবহার হয়? নর্মালি সবল অ্যাসিড সবল ক্ষারের জন্য আমাদের 57.34 কিলোজুল এটা আমার তৈরি হচ্ছিল। এখন এর মধ্য থেকে 2.2 কিলোজুল তাপ ব্যবহার হয়ে যায় এইটাকে একদম সম্পূর্ণরূপে আয়নিত করে বিক্রিয়াটা শেষ করার জন্য। যেহেতু 2.2 কিলোজুল তাপ মানে অলরেডি ব্যবহার হয়ে যায়, এই জন্য ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমার প্রশমন তাপ 2.2 কিলোজুল কমে যেয়ে 55.14 হয়ে যায়। আরেকবার বলি, যারা বুঝো নাই আরেকবার একটু বলি। আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই যেটা একটা সবল ক্ষার, আমরা যদি দুর্বল অ্যাসিড নিই যেমন ধরো CH3COOH, সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিডের মধ্যে সবল ক্ষার 100% আয়নিত হয়ে যাচ্ছে, কিন্তু দুর্বল অ্যাসিড যেটা আছে এ 100% আয়নিত হচ্ছে না, এ মাত্র 0.42% আয়নিত হচ্ছে। তো এই মাত্র 0.42% আয়নিত হলে পুরো বিক্রিয়াটা তো শেষ হবে না। তো এটাকে 100% আয়নিত করার জন্য অলরেডি যতটুকু বিক্রিয়া হয়ে গেছে সেখানে যেই তাপটা তৈরি হয়েছে ওই তাপটা ব্যবহার হবে এইটাকে আয়নিত করার জন্য। তাহলে কিছু পরিমাণ তাপ যেহেতু বিক্রিয়াতে ব্যবহার হয়ে যাচ্ছে, এই জন্য পরিপূর্ণভাবে 57.34 কিলোজুল তৈরি হতে পারছে না, 2.2 কিলোজুল কমে যাচ্ছে, কমে যে আমাদের তাপ তৈরি হচ্ছে 55.14 কিলোজুল। কত? 55.14 কিলোজুল। তাহলে আমরা মনে রাখবো এই বিক্রিয়ার জন্য, এমসিকিউর জন্য মনে রাখবো এই বিক্রিয়ার জন্য আমার প্রশমন তাপ কত? 55.14 কিলোজুল। আচ্ছা, এবার আসো, যখন আমরা দুর্বল অ্যাসিড হাইড্রোজেন ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাচ্ছি, তখন আমার সোডিয়াম ফ্লোরাইড এবং পানি তৈরি হচ্ছে এবং তোমার বিক্রিয়ায় প্রশমন তাপ তৈরি হচ্ছে 68.6 কিলোজুল। এবার তুমি বলবা ভাই 68.6 কিলোজুল কেমনে হইলো? খেয়াল করো, এখানেও আবার সোডিয়াম হাইড্রোক্সাইড 100% আয়নিত হচ্ছে, বাট হাইড্রোজেন ফ্লোরাইড মাত্র 2.6% আয়নিত হয়। তার মানে অলরেডি বিক্রিয়ায় যেই তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপ ব্যবহার হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডকে 100% আয়নিত করার জন্য। তার মানে বিক্রিয়া তাপ বা প্রশমন তাপ কমে যাওয়ার কথা না। তাহলে প্রশমন তাপ বেড়ে কেন গেল? এর কারণ হচ্ছে ফ্লোরিন মাইনাস আয়ন। ফ্লোরিন মাইনাস আয়নের আকার ছোট, ফ্লোরিন মাইনাস আয়নের আকার ছোট হওয়ায় ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে এ বেশি পোলার হয়, ফলে দেখা যায় এর হাইড্রেশন এনার্জি অনেক বেশি হয়। এই হাইড্রেশন তাপ তোমার প্রশমন তাপের সাথে যুক্ত হয়ে আমার টোটাল প্রশমন তাপ বাড়ায় দেয় এবং সেটা কত আসে? 68.6 কিলোজুল। এত ব্যাখ্যা যদি পরীক্ষায় খ নম্বরে আসে তাহলে লিখবা, যদি খ নম্বরে না আসে এমসিকিউতে আসে তাহলে ডিরেক্ট মনে রাখবা এইটা হচ্ছে আমার হাইড্রোজেন ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রশমন তাপ। এটা মনে রাখবা এবং এটা এমসিকিউতে দাগাবা, এটা মনে রাখবা এবং এটা এমসিকিউতে দাগাবা। ওকে, চলো এবার আসি, এখান থেকে আমাদের যদি এনথালপির পরিবর্তন থেকে কোশ্চেন আসে, যদি আমাদের এনথালপির পরিবর্তন থেকে কোশ্চেন আসে তাহলে কিভাবে করব? খেয়াল করে দেখো, এখানে আমাদের ইথানল আছে, এখানে আমাদের অক্সিজেন আছে, উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। এবার আমরা অলরেডি শিখছি যে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ, এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ শিখছি না, এটা বিক্রিয়া তাপ বা ডেল এইচ ইজ ইকুয়ালস টু, আমরা শিখছি উৎপাদের গঠন তাপ, খেয়াল করো উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ, শিখছি না? বিক্রিয়কের গঠন তাপ,
এটা আমরা শিখছি। তাহলে উৎপাদের গঠন তাপ এবং বিক্রিয়কের গঠন তাপ এটা শিখছি। এবার বলো তো বিক্রিয়া তাপ, এটা আমার এই টোটাল বিক্রিয়ায় যেই তাপ উৎপন্ন হবে সেটাই বিক্রিয়া তাপ। খেয়াল করে দেখো এই টোটাল বিক্রিয়ায় বিক্রিয়া তাপ ডেল এইচ এর ভ্যালু আমার বলা আছে। অর্থাৎ আমি যখন ইথানলকে দহন করছি, ইথানলের যে দহন তাপ ওটাই আমার এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। ইথানলকে আমি 1 মোল ইথানলকে আমি যখন দহন করছি, সম্পূর্ণরূপে দহন করতে টোটাল যে তাপের পরিবর্তন হচ্ছে ওটাই আমার এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। তাহলে এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ দেখো এখানে অলরেডি দেয়া আছে। এই প্রশ্নগুলা বইতে বা যখন পরীক্ষায় আসবে তখন লিখে দেয়া থাকবে, এরকম হুবহু বিক্রিয়া দেয়া থাকতেও পারে নাও পারে, লিখে দেয়া থাকবে। তো লেখা জিনিসটাকে তোমাকে এরকম ইনফরমেশনে কনভার্ট করে নিতে হবে, কনভার্ট করে তারপরে তুমি ম্যাথ করতে পারবা। আমি তোমাকে কম সময়ে করে দেওয়ার জন্য এইভাবে লিখে নিছি, সরল ভাষায় লিখে নিছি অলরেডি। তো দেখো এই ইথানলের যখন তোমার গঠন এনথালপি বের করবা, ইথানলের গঠন এনথালপি যখন তুমি বের করবা, তো দেখো অলরেডি এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ আছে, মানে ডেল এইচ এর ভ্যালু আছে। ডেল এইচ এর ভ্যালুটা তুমি এখানে বসাই দিবা। ডেল এইচ এর ভ্যালু তুমি এখানে বসাই দিবা। কত বসাবা ডেল এইচ এর ভ্যালু? ওই দেখো 1366.9। আচ্ছা, এটা তুমি বসাইলা ডেল এইচ এর ভ্যালু। এবার ভালো করে খেয়াল করে দেখো উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ আছে। উৎপাদের গঠন তাপ মানে কি? উৎপাদ এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড ডেল এইচ এফ অফ কার্বন ডাইঅক্সাইড, এটা আসবে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। কার্বন ডাইঅক্সাইড কয় মোল? 2 মোল, তাহলে 2 দিয়ে গুণ হবে। আচ্ছা নিলা। এবার উৎপাদ আরেকটা আছে হচ্ছে পানি। পানি মানে কি? ডেল এইচ এফ গঠন তাপ, গঠন তাপকে ডেল এইচ এফ দিয়ে প্রকাশ করে, ডেল এইচ এফ অফ পানি, পানির গঠন তাপ। আচ্ছা কয় মোল পানি? 3 মোল পানি নিলাম। এইটা নেয়ার পরে এখন তোমার বাদ দিতে হবে বিক্রিয়কের গঠন তাপ। বিক্রিয়ক কে আছে? বিক্রিয়ক ভালো করে খেয়াল করলে দেখবা ইথানল। তাহলে ডেল এইচ এফ অফ ইথানল নিতে হবে আমার, CH3 CH2OH, that is ethanol, মাইনাস প্লাস ডেল এইচ এফ অফ, ডেল এইচ এফ অফ কি আছে আমাদের এখানে? অক্সিজেন। অক্সিজেন। এবার খেয়াল করো অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন দেখো আমাদের 3টা আছে, সেখানে 3 দিয়ে গুণ হবে। তাহলে আমরা আরেকবার একটু রিভিউ করে কি করলাম? উৎপাদের গঠন তাপ নিব। উৎপাদের গঠন তাপ মানে উৎপাদগুলো আলাদা আলাদা ভাবে আমি গঠন তাপ নিব। ডেল এইচ এফ অফ কার্বন ডাইঅক্সাইড কয় মোল আছে? 2 মোল। ডেল এইচ এফ অফ পানি কয় মোল আছে? 3 মোল, মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। বিক্রিয়ক কে আছে? ইথানল আছে এবং অক্সিজেন আছে। এবার তুমি মনে রাখবা যে সমস্ত অণুগুলা মৌলিক, মৌলিক অণু, যেমন ধরো অক্সিজেন হচ্ছে মৌলিক অণু, হাইড্রোজেন হচ্ছে মৌলিক অণু, নাইট্রোজেন হচ্ছে মৌলিক অণু, ক্লোরিন হচ্ছে মৌলিক অণু। যে সমস্ত অণুগুলা মৌলিক অণু, এই মৌলিক অণুগুলার ক্ষেত্রে গঠন তাপ সবসময় শূন্য হয়। মৌলিক অণুগুলার ক্ষেত্রে গঠন তাপ সবসময় তুমি শূন্য লিখবা। তাহলে এখানে আমাদের মৌলিক অণু কে আছে? মৌলিক অণু আছে দেখো ক্লোরিন, অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে আমাদের গঠন তাপ শূন্য হবে। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? গঠন তাপ শূন্য হবে। এবার ইথানলের যে গঠন তাপ সেটা আমার বের করতে বলছে। খেয়াল করে দেখো বলছে ইথানলের গঠন তাপ বের করো, ইথানলের গঠন তাপ বের করো। তাহলে ইথানলের গঠন তাপ যদি বের করতে হয় আমি এখানে এখন ভ্যালু বসাবো 1366.9। কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ আসবে 2 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ কত? ওই জায়গায় ভালো করে খেয়াল করলে দেখো মাইনাস 393.5 প্লাস এখানে খেয়াল করো পানির গঠন তাপ। পানির গঠন তাপও দেখো দেয়া আছে 3 ইন্টু মাইনাস 286 পাইলাম। এই জায়গায় এই টোটাল পার্টটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিবা, দিয়ে আবার একটা মাইনাস দিবা, দিয়ে দেখো এখানে আছে আমার ইথানলের গঠন তাপ। তো ইথানলের গঠন তাপ আমি কি পাবো? ইথানলের গঠন তাপ আমি x ধরে নিলে x পাবো, এটা তো 1 মোল। আর এখানে খেয়াল করে দেখো x এর সাথে অক্সিজেনের যে গঠন তাপ সেটা শূন্য, কারণ অক্সিজেন হচ্ছে মৌলিক অণু। সবসময় মনে রাখবা মৌলিক অণু যারা আছে, মৌলিক অণু অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অন্য কিছু নাই, শুধু সে, এটার গঠন তাপ সবসময় শূন্য হয়, ধরে নেওয়া হয়। ওকে, স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হয়। এখন তুমি যদি এখানে হিসাব করো x ইজ ইকুয়ালস টু, ওই এক্সটা এই সাইডে নিয়ে যাবা, এটাকে ওই সাইডে নিয়ে যাবা, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবা। কিভাবে? খুব সিম্পল, দেখো তুমি ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করো, ওকে, প্রথমে তুমি হচ্ছে যে 2 ইন্টু মাইনাস 393.5 এটা নিলা, প্লাস দেখো 3 ইন্টু মাইনাস 286 নিলা। ওকে, নিছো, নেয়ার পরে এর সাথে এটা যেহেতু ওই সাইডে যে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস তুমি যোগ করছো হচ্ছে 1366.9। ক্যালকুলেশন করলে এখান থেকে তোমার রেজাল্ট আসছে মাইনাস 278.1। তাড়াহুড়ো করে করলাম, অ্যান্সার
না মিললে আরেকবার তুমি ক্যালকুলেটরে বসাবা, বসালে মিলে যাবে। আমার যদি না মিলে, আই গেস মিলছে, তারপরও যদি না মিলে তুমি হচ্ছে যে ক্যালকুলেটরে বসাবা, মিলে যাবে। ঠিক আছে, এটা খুব সিম্পল একটা ম্যাথ, না মেলার কিছু নাই, মিলছে 278.1 মিলছে, এটাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের গঠন তাপ বের করার সিস্টেম। আচ্ছা, যদি গঠন তাপ বের না করে আমার বিক্রিয়া তাপ বের করতে বলতো, তখন আমার ইথানলের গঠন তাপ দেয়া থাকতো মাস্ট। এই জায়গায় দেখো আমরা কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ নিছি, পানির গঠন তাপ নিছি, ইথানলের গঠন তাপ নিছি, অক্সিজেনের গঠন তাপ নিছি। চারটারই যদি গঠন তাপ দেয়া থাকতো তখন আমি বিক্রিয়া তাপ বের করতে পারতাম। যে কোনো একটার গঠন তাপ বের করতে বলছে, তার মানে আমার বিক্রিয়া তাপ দেয়া থাকবে। দেখো এই বিক্রিয়ায় বিক্রিয়া তাপ দেয়া ছিল। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক সিস্টেম। গঠন তাপ এবং বিক্রিয়া তাপ থেকে যদি প্রশ্ন আসে কিভাবে করতে হবে, যে কোনো একটার ভ্যালু দেয়া থাকবে না, বাকি সবগুলোর ভ্যালু দেয়া থাকবে। আর মৌলিক অণুর ক্ষেত্রে শূন্য হবে, এটা আমাদের জানতে হবে। মৌলিক অণুটা কখনো বলা থাকবে না। তোমার কাছে মনে হবে আরে মৌলিক অণু একটা চলে আসছে, এইটা আমি কিভাবে করব? যখনই এরকম অক্সিজেন দিয়ে দহন পাবা বা অন্য কিছু উৎপাদন পাবা, এগুলা মৌলিক অণু, এগুলা শূন্য ধরতে হবে। আচ্ছা, এবার এখানে দেখো বলছে অ্যাসিটিলিনের গঠন তাপ কত। কি বলছে? অ্যাসিটিলিনের গঠন তাপ কত। হ্যাঁ, অ্যাসিটিলিনের গঠন তাপ যখন বের করতে বলবে, আবারও সেম সিস্টেম। তো অ্যাসিটিলিনের গঠন তাপ বের করতে গেলে আমার অ্যাসিটিলিনের যে বিক্রিয়াটা আছে, দেখো এটা অ্যাসিটিলিন, এর সাথে আমি দহন করছি, করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করছি। এই বিক্রিয়ার দিকে আমার খেয়াল করতে হবে। অ্যাসিটিলিনের যদি আমার গঠন তাপ বের করতে বলে, এই বিক্রিয়ার দিকে খেয়াল করতে হবে। তাহলে তুমি বলবা ভাই বাকিগুলা কেন দেয়া আছে? খেয়াল করলে দেখবা এটা আসলে পানির গঠন তাপের ভ্যালু দেয়া। এই বিক্রিয়াটা দিছেই পানির গঠন তাপের ভ্যালু তুমি যেন বুঝে নিতে পারো। এই বিক্রিয়াটা দিছেই তুমি কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপের ভ্যালু তুমি যেন বুঝে নিতে পারো। তাহলে দেখো উপরের বিক্রিয়া থেকে তুমি কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ পাচ্ছ, পানির গঠন তাপ পাচ্ছ, অক্সিজেনের জন্য গঠন তাপ 0। এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ দেয়া আছে, তাহলে অ্যাসিটিলিনের গঠন তাপ তুমি বের করতে পারবা না? সিম্পল, বের করতে পারবা। তাহলে দেখো প্রথমেই তুমি যেটা করবা, টোটাল বিক্রিয়ার বিক্রিয়া তাপ ডেল এইচ ইজ ইকুয়ালস টু উৎপাদের গঠন তাপ। উৎপাদের গঠন তাপ মানে কি? ডেল এইচ এফ অফ কার্বন ডাইঅক্সাইড, দ্যাট ইজ উৎপাদ। তারপরে দেখো উৎপাদের গঠন তাপ ডেল এইচ এফ অফ পানি। তাহলে দেখো উৎপাদের গঠন তাপ একটা হচ্ছে ডেল এইচ এফ অফ কার্বন ডাইঅক্সাইড, ডেল এইচ এফ অফ পানি মাইনাস। এবার দেখো আমরা কি করব, বিক্রিয়কের গঠন তাপ। বিক্রিয়কের গঠন তাপ মানে কি? ডেল এইচ এফ অফ অ্যাসিটিলিন, ডেল এইচ এফ অফ অ্যাসিটিলিন C2H2, ঠিক আছে, প্লাস ডেল এইচ এফ অফ অক্সিজেন, ডেল এইচ এফ অফ অক্সিজেন। কয় মলিকিউল আছে? 5/2। তাহলে 5/2 এটা লেখা লাগবে না, কারণ অক্সিজেনের জন্য এমনিতে আমার শূন্য হবে। এবার খেয়াল করো এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ অলরেডি আমার দেয়া আছে। কত দেয়া আছে? -1304। বসাই দিলাম -1304। কার্বন ডাইঅক্সাইডের জন্য গঠন তাপ দেখো -393.5 পেয়ে যাচ্ছি। পানির জন্য গঠন তাপ দেখো -286 পেয়ে যাচ্ছি। এই দুইটা নিয়ে নিলাম, এখানে আমার মাইনাস ধরে নিলাম। এবার দেখো এই মাইনাস ধরার পর অ্যাসিটিলিনের জন্য আমার বের করতে বলছে না? অ্যাসিটিলিনের জন্য যখন আমার গঠন তাপ বের করতে বলবে, অ্যাসিটিলিনের গঠন তাপ যদি আমি x ধরি, তাহলে x পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে 0 0। আচ্ছা, এবার তুমি ক্যালকুলেশন করবা, x এই সাইডে নিয়ে চলে আসো, x এই সাইডে নিয়ে চলে আসলে এই দুইটা মাইনাস হবে, -393.5 -286 প্লাস এটা ওই সাইডে গেলে প্লাস 1304। এখান থেকে দেখো তুমি অ্যাসিটিলিনের গঠন তাপ পেয়ে যাচ্ছ। তাহলে এটা খুব সিম্পল না? জাস্ট খেয়াল করে দেখো আমাদের এই যে ইকুয়েশনটা, একটা বিক্রিয়া সমীকরণ থেকে ইকুয়েশনটা আগে লিখতে পারতে হবে যে বিক্রিয়া তাপ ইজ ইকুয়ালস টু উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। এটা তুমি যখন লিখতে শিখে যাবা, এটা লিখতে শেখার পর পরবর্তী ধাপ আমার খুব সিম্পল। পরবর্তী ধাপ কি? যে যেইটার গঠন তাপ দেয়া নাই সেইটা আমি ধরে নিব x, বাকিগুলো আমি নরমাল ভ্যালু বসাবো, দিয়ে x এর ভ্যালু বের করব। সিম্পল, শেষ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোনটা উপযুক্ত জ্বালানি, কোনটা উপযুক্ত জ্বালানি সেটা বের করতে বলে। কিভাবে? দেখো দুইটা আলাদা আলাদা তোমার হচ্ছে যে জ্বালানি দিবে। যেমন ধরো একটা মিথেন দিছে আর একটা ইথেন দিছে। তো মিথেন আর ইথেন দিয়ে তোমার বলছে যে মিথেনের দহন তাপ এত আর ইথেনের দহন তাপ এত, এই দুইটার মধ্যে কোনটা উপযুক্ত জ্বালানি। তো দহন তাপের ক্ষেত্রে প্রতি 1 গ্রামে যার দহন তাপ বেশি, প্রতি 1 গ্রামে যার দহন তাপ বেশি সে বেশি জ্বলে, সে ভালো জ্বালানি না? ধরো তুমি আগুনের মধ্যে পুড়ে জ্বলে যাচ্ছ, আমিও আগুনের মধ্যে পুড়ে জ্বলে যাচ্ছি। এখন আমার যদি দহন তাপ 10 হয় আর তোমার যদি দহন তাপ 20 হয়, তাহলে তোমাকে জ্বালানো
কাস্টমারের জন্য বেশি উপকারী না? কারণ তুমি বেশি তাপ দিতেছো, তুমি বেশিক্ষণ ধরে জ্বলবা। ধর একটা চা বিক্রেতা এখন তোমাকে জ্বালায় চা বানাবে, আর আমাকে জ্বালায় চা বানাবে, তো আমাকে কিনে সে 1 ঘন্টা জ্বালাইতে পারতেছে, তোমাকে কিনে সে 2 ঘন্টা জ্বালাইতে পারতেছে, বা আমাকে 1 ঘন্টা জ্বালায় যে পরিমাণ তাপ পাচ্ছে তোমাকে বেশি পাচ্ছে। তাহলে কি তোমাকে জ্বালায়ে বেশি তাপ পাওয়া গেলে তুমি ভালো উপযুক্ত জ্বালানি না? তো এই জন্য বলা হয় প্রতি 1 গ্রামে যার দহন তাপ বেশি সে হচ্ছে উপযুক্ত জ্বালানি। প্রতি 1 গ্রামে যার দহন তাপ বেশি সে হচ্ছে উপযুক্ত জ্বালানি। তো এই কথাটা আমি লিখে দিব, দাঁড়াও একটা এক্সট্রা পেজ নিয়ে লিখে দিই, ম্যাথটা আগে করি। তো উপযুক্ত জ্বালানি কিভাবে নির্বাচন করবা? উপযুক্ত জ্বালানি নির্বাচনের সিস্টেম হচ্ছে প্রতি 1 গ্রামে যার দহন তাপ বেশি। দেখো এই কথাটা মাথায় রাখবা, প্রতি 1 গ্রামে যার দহন তাপ বেশি, যার দহন তাপ বেশি, প্রতি 1 গ্রামে যার দহন তাপ বেশি সে ভালো জ্বালানি, সে ভালো জ্বালানি। এই কথাটা মাথায় রাখবা, এই কথাটা বুঝলেই তুমি পারছো। আচ্ছা এবার আসো এই দুইটা ম্যাথ করি। প্রথমত এই ম্যাথটার দিকে তাকাও। এই ম্যাথটাই আমরা প্রথমে তোমার হচ্ছে ইথেন নিছি, ইথেনকে অক্সিজেন দিয়ে দহন করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করছি। আমরা এই বিক্রিয়ার যে সমতাকরণ এটা কিন্তু পরিমাণগত রসায়নে শেখায়। পরিমাণগত রসায়নে কি শেখায়? ওই যে CxHy is equals to x plus y by 3, x plus y by 4, এটা অক্সিজেনের সামনে যায়, x হচ্ছে তোমার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের সামনে যায়, আর পানির সামনে হচ্ছে যে তোমার y by 2 যায়। এটা আমরা কি কোথায় শেখাই? এটা আমরা হচ্ছে পরিমাণগত রসায়নে শেখাই। এই বিক্রিয়ার সমতাকরণ আমাদের পরিমাণগত রসায়নের ম্যাথে লাগে। এখানে যদি তোমার বিক্রিয়া সমতাকরণ করে দেয়া থাকে তাহলে তো ভালো, যদি সমতাকরণ করে না দেয়া থাকে তাহলে তোমাকে সমতাকরণ করে নিতে হবে। আমি ক্লাস লেন্দি করব না, এখন আমি বিক্রিয়ার সমতাকরণে যাচ্ছি না, জাস্ট এটা মাথায় রাখো। এই বিক্রিয়ার জন্য প্রমাণ গঠন তাপ বের করতে বলছে কার? এই যে এই জায়গায় যে ইথেন আছে, ইথেনের প্রমাণ গঠন তাপ বের করতে বলছে। তাহলে টোটাল বিক্রিয়ার বিক্রিয়া তাপ দেখো দেয়া আছে, টোটাল বিক্রিয়ার বিক্রিয়া তাপ কি? ডেল এইচ এর মান দেয়া আছে। এবার টোটাল বিক্রিয়ার বিক্রিয়া তাপ যদি আমি পাই, প্রথমে আমি উৎপাদের গঠন তাপ লিখব। উৎপাদের গঠন তাপ কত? হ্যাঁ ভালো করে খেয়াল করলে দেখবা উৎপাদের গঠন তাপ আমার ডেল এইচ এফ অফ কার্বন ডাইঅক্সাইড আসতেছে, কয় মোল আছে? 2 মোল। আচ্ছা নিলাম, প্লাস দেখো ডেল এইচ এফ অফ পানি আসতেছে, কয় মোল আছে? 3 মোল, নিলাম। এই দুইটা চলে যাওয়ার পর এবার আমি লিখবো বিক্রিয়ক। বিক্রিয়কের জন্য দেখো ডেল এইচ এফ অফ C2H6 আসতেছে, নিলাম, প্লাস এখানে আমার অক্সিজেন আছে, অক্সিজেন মৌলিক অণু, এর জন্য আমি 0 লিখতে পারবো। এবার তুই জাস্ট কি করবা? তুমি এই যে এইটারটা বের করতে চাচ্ছ না, প্রমাণ গঠন তাপ বের করতে চাচ্ছ কি? ইথেনের। তাহলে ইথেনের জন্য x ধরে নিবা, বাকিটা বসাই দিবা। তো দেখো ডেল এইচ এর ভ্যালু আমার এখানে -1370 আছে, ওই সেম ম্যাথ। কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যালু আমার অলরেডি দেয়া থাকবে -393, কয়েক মোল আছে? 2 মোল আছে, বসাই দিলাম। আচ্ছা এবার খেয়াল করো, এটার জন্য তুমি পানি যখন নিচ্ছ, পানির জন্য আছে হচ্ছে, পানির জন্য দেখো -220 দেয়া আছে, 220 কয় মোল আছে? পানি 3 মোল। এছাড়া আমি এই অংশটা যেহেতু নিচ্ছি, এই অংশের জন্য আমি x পাচ্ছি, x ধরে নিলাম। এখান থেকে তুমি x এর ভ্যালু বসাবা, x এর ভ্যালু বসাইলে তুমি কিসের তাপ পাবা? এখান থেকে x এর ভ্যালু বসালে তুমি গঠন তাপ পাবা হচ্ছে এইটার। আচ্ছা এবার খেয়াল করো বলতেছে এই টোটালটা দহন তাপ কত? তো এই জায়গার আমি 1 মোলের জন্য যে দহন তাপ পাবো, 1 মোলের জন্য যে দহন তাপ পাবো, খেয়াল করো এই 1 মোলের জন্য যে দহন তাপ পাবো এটাই আমার বিক্রিয়া তাপ। তাহলে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ আর দহন তাপ সমান। এই বিক্রিয়ার জন্য ডেল এইচ এইটার মান বের করলে এটাই হচ্ছে আমার দহন তাপ, তাই না? এই বিক্রিয়ার জন্য দহন তাপ মানে আমার ডেল এইচ। তো এই বিক্রিয়ার জন্য ডেল এইচ তুমি কিভাবে বের করবা? খুব সিম্পল। এই বিক্রিয়ার জন্য যখন তুমি ডেল এইচ বের করতে যাবা তখন প্রথমে তোমার উৎপাদের গঠন তাপ আসবে। উৎপাদের গঠন তাপ মানে কি? উৎপাদের গঠন তাপ মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। তাহলে 2 মলিকিউল অফ ডেল এইচ এফ অফ কার্বন ডাইঅক্সাইড, ডেল এইচ এফ অফ কার্বন ডাইঅক্সাইড, প্লাস দেখো 3 মলিকিউল ডেল এইচ এফ অফ পানি। এইটা আগে লিখে নিলাম, এই দুইটা কি? এই দুইটা উৎপাদ, মাইনাস এবার তোমার বিক্রিয়কের গঠন তাপ লিখতে হবে। বিক্রিয়কে কি আছে? ডেল এইচ এফ অফ কি আছে? C2H4। আচ্ছা অক্সিজেনের জন্য লেখা লাগবে? উত্তর হচ্ছে না, অক্সিজেনের জন্য আমার প্রমাণ গঠন তাপ 0। আচ্ছা এবার এই অংশগুলোর জন্য ভ্যালু বসাও। ওই সাইডে দেখো আমার সবগুলা ভ্যালু দেয়া আছে, পানির জন্য দেয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের জন্য দেয়া আছে। তাহলে 2
2 ইন্টু মাইনাস 393 বসাইলা, প্লাস 3 ইন্টু মাইনাস 220 বসাইলা, মাইনাস দেখো C2H4 এর জন্য আমার কত দেয়া আছে 84, তাহলে মাইনাস 84 বসাইলা। এই টোটাল মিলে ক্যালকুলেশন করলে তুমি এখানে কি পাবা, দহন তাপ পাবা। তো টোটাল মিলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা একটু পেয়ে যাচ্ছি দহন তাপ। আমি একটু দেখাই তোমাদের, ক্যালকুলেশন করেই দেখাই। ওকে, তো 2 ইন্টু মাইনাস 393 প্লাস 3 ইন্টু মাইনাস 220 প্লাস 84, ক্যালকুলেশন করলে এখানে আমাদের দহন তাপ হচ্ছে 1362। আচ্ছা, এবার এই দুইটার মধ্যে কোনটা ভালো জ্বালানি এটা আমাদের বের করতে হবে। এই দুইটার মধ্যে কোনটা ভালো জ্বালানি এটা আমাদের বের করতে হবে। এই দুইটার মধ্যে কোনটা ভালো জ্বালানি এটা বের করার সিস্টেম কি, খুব সিম্পল। দেখো দহন তাপ নিয়ে আমাদের হচ্ছে যে কম্পেয়ার করতে হবে। C2H6 এর জন্য দহন তাপ ছিল 1370, আর C2H4 এর জন্য দহন তাপ হচ্ছে 1362। তো তুমি এভাবে লিখবা, খেয়াল করো পরের লাইনে এসে এভাবে লিখবা যে C2H4 এর দহন তাপ, C2H4 কত আসছে, এই যে C2H4 যখন নিছি তখন 1362 আসছে, 1362 কিলোজুল। আচ্ছা, এই C2H4 এটা মানে কত গ্রাম, ভালো করে খেয়াল করো তো। C2H4 মানে কত গ্রাম, কার্বন 6 12 গুণ 2 প্লাস হাইড্রোজেন 4, ক্যালকুলেশন করলে 28 গ্রাম। তাহলে দেখো 28 গ্রাম, এইটার দহন তাপ 1362। এখন তুমি যদি ঐকিক নিয়মে 1 গ্রামের দহন তাপ বের করো, 1 গ্রামের দহন তাপ বের করলে 1362 ডিভাইডেড বাই 28, ক্যালকুলেশন করো 1362 ডিভাইডেড বাই 28, ক্যালকুলেশন করলে 48.64 কিলোজুল আসে, তাই না? এবার খেয়াল করো C2H6 যেটা ছিল এটার জন্য দহন তাপ কত ছিল, ওই জায়গায় ভালো করে খেয়াল করলে দেখবা 1370 কিলোজুল ছিল। আচ্ছা, C2H6 এর জন্য কত আসে, কার্বন 6 12 12 24 গুণ 12 গুণ 2 24, 24 এর সাথে 6 যোগ করলে 30 আসে, মানে এখানে আমার 30 গ্রাম। তাহলে 30 গ্রামের জন্য দহন তাপ এত, 1 গ্রামের জন্য দহন তাপ বের করতে হবে। 1 গ্রামের জন্য দহন তাপ বের করলে 1370 ডিভাইডেড বাই 30, ক্যালকুলেশন করো 1370 ডিভাইডেড বাই 30, ক্যালকুলেশন করলে দেখো এটা আসে হচ্ছে 45.66 কিলোজুল। তাহলে দহন তাপ বেশি কার, যেইটার দহন তাপ বেশি, খেয়াল করো একটা হচ্ছে 45, একটা হচ্ছে 48, যেইটার দহন তাপ বেশি সেটা বেশি উপযুক্ত জ্বালানি। আমরা বলছি প্রতি 1 গ্রামে যার দহন তাপ বেশি হবে সে উপযুক্ত জ্বালানি। তাহলে এখানে যার 1 গ্রামে দহন তাপ বেশি সে হবে আমার উপযুক্ত জ্বালানি। এইভাবে আমরা দহন তাপ হিসাব করে উপযুক্ত জ্বালানি বের করব। আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি। শেষে এসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ল্যাভোইশিয়ার সূত্র, ল্যাভোইশিয়া ল্যাপ্লাসের সূত্র এবং হেসের সূত্র। ল্যাভোইশিয়া ল্যাপ্লাস বলতেছে কোন একটা বিক্রিয়া সম্মুখমুখী যখন ছিল তখন যেই পরিমাণ তাপ উৎপাদন হবে, বিপরীতমুখী হলে সেম পরিমাণ তাপ উৎপাদন হবে, জাস্ট চিহ্ন বিপরীত হবে। যেমন দেখো বিক্রিয়াটা যখন অ্যামোনিয়া তৈরি করছে তখন আমার তাপ উৎপাদন করছে -92 কিলোজুল। যখন আমি অ্যামোনিয়া ভেঙে আবার এই দুইটা যাচ্ছি তখন আমার 92 কিলোজুল তাপ উৎপাদন করছে, জাস্ট চিহ্ন পরিবর্তন হচ্ছে। তো কোনো একটা বিক্রিয়া সম্মুখমুখী হলে যেই তাপ উৎপন্ন হয়, বিপরীতমুখী হলে সেম তাপ উৎপন্ন হয়, জাস্ট চিহ্ন বিপরীত হয়। এটা হচ্ছে ল্যাভোইশিয়া ল্যাপ্লাসের সূত্র। আচ্ছা, হেস কি বলতেছে, হেস বলতেছে কোন একটা বিক্রিয়ার শুরুর অবস্থান আর শেষের অবস্থান যদি সেম হয়, শুরুর অবস্থান আর শেষের অবস্থান যদি সেম হয় তাহলে বিক্রিয়ার যতগুলা পথেই যাক না কেন মোট তাপের পরিবর্তন সেম। বিক্রিয়া যে পথেই যাক না কেন, পথের উপর ডিপেন্ড করে না, যে পথেই যাক, শুরু আর শেষের অবস্থান সেম হলে যে পথেই যাক না কেন মোট তাপের পরিবর্তন সেম। যেমন দেখো এ থেকে বি যাওয়ার জন্য তাপের পরিবর্তন যদি ΔH1 হয় বা H1 হয়, দেখো এ থেকে বি পথে যাওয়ার জন্য তাপের পরিবর্তন যদি H1 হয়, দেখো এ থেকে সি, সি থেকে বিতে গেলেও আমার তাপের পরিবর্তন H2 + H3, এইটার যোগফল আসবে।
H2 প্লাস H3 এটার যোগফল আসবে। তাহলে দেখো এই পদ থেকে এই পদ দুইটার যোগফলে আমার যেই পরিমাণ তাপ উৎপন্ন হবে একটা পথে গেলে আমার তার সমান তাপ উৎপন্ন হবে। তাহলে যদি শুরু এবং শেষ অবস্থান সেম হয় তাহলে বিক্রিয়া যেই পথেই যাক না কেন তাপের পরিবর্তন সেম হয়। এই জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। এমসিকিউ আসতে পারে কিভাবে? জাস্ট সিম্পল। আর সিকিউ আসলে নর্মাল 3 ধাপের বিক্রিয়া দিয়ে দিবে, বিভিন্ন ধাপের বিক্রিয়াগুলোর রেজাল্ট যোগ করে তোমাকে লাস্ট পর্যন্ত প্রুফ করতে হবে যে H1 is equals to H2 plus H3। তো এই জায়গা থেকে ম্যাথগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমি তারপরে মুখে মুখে বলে দিলাম। আর এইটা তোমার এই যে পদ দিয়ে এটা তোমার এমসিকিউতে আসতে পারে। এই হচ্ছে টোটাল এই চ্যাপ্টার থেকে যা যা আসবে তার উপরে একটা শর্ট রিভিউ। আমি চেষ্টা করছি খুব কম সময়তে পড়াইতে, তারপরেও এটা 40 মিনিট চলে গেছে। আই এম সরি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আশা করি ফুল ক্লাসটা তুমি বুঝতে পারছো। তোমার জন্য শুভকামনা রইল, মিল্টন ভাইয়ের জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া থাকলো। আর ক্লাসটা অবশ্যই সব ফ্রেন্ডদের সাথে শেয়ার করো।